ইন্টারনেট। আচ্ছা, তো আমরা হচ্ছে স্লাটস্কি ইকুয়েশন দেখতেছিলাম। স্লাটস্কি ইকুয়েশন আমরা যদি গ্রাফিক্যালি একটু আমরা গতদিন দেখাইছি, আবার যদি দেখাইতে চাই, সেটা হচ্ছে ধরেন এই আমার ইকুইলিব্রিয়াম পয়েন্ট ছিল, এইখানে আমি কনজিউম করতাম। ধরেন এই দ্রব্যের দাম কমে গেছে, তাহলে আমাদের বাজেট লাইনটা কি হবে, এইদিকে সরে যাবে, এইখানে চলে গেছে। তাহলে আমার বর্তমানে ইকুইলিব্রিয়াম পয়েন্ট হচ্ছে এইখানে। তাহলে আমরা আগে এতটুকু কনজিউম করতাম, এখন এতটুকু কনজিউম করতেছে। এই যে এতটুকু বাড়ছে সেটা হচ্ছে টোটাল ইফেক্ট বা প্রাইস ইফেক্ট। এই যে আমার এই দ্রব্যের চাহিদা বাড়ছে, এই বাড়ার কারণ দুইটা কারণে বাড়ে। কারণকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে সাবস্টিটিউশন ইফেক্ট আর একটা হচ্ছে ইনকাম ইফেক্ট। একটা কারণ হচ্ছে এই দ্রব্যের দাম কমে যাওয়ার কারণে অন্যান্য দ্রব্যের তুলনায় এই দ্রব্যের দাম কম মনে হইতেছে, তাহলে আমরা অন্য দ্রব্য কম ভোগ করে এই দ্রব্য বেশি ভোগ করবো, সেটাকে আমরা বলি সাবস্টিটিউশন ইফেক্ট। আর একটা হচ্ছে আমার একটা দ্রব্যের দাম কমে গেলে আমার রিয়েল ইনকাম বেড়ে যায়, তখন আমরা সব দ্রব্যই আগের তুলনায় বেশি কনজিউম করি, সেজন্য বেশি কনজিউম করবো, সেটাকে বলি আমরা ইনকাম ইফেক্ট। ধরেন আমরা আগের ইকুইলিব্রিয়ামে যদি আমার বর্তমান প্রাইস রেশিও যদি আমি অঙ্কন করি, তাহলে এটা এই এই নতুন বাজেট লাইনটা কি দেখাইতেছে, এই যে বাজেট লাইনটা দেখাইতেছে হচ্ছে আগের সমান ইনকাম কিন্তু বর্তমান প্রাইস। তাহলে এই পয়েন্ট থেকে যে এই পয়েন্টে আসলাম সেটা কি একই ইনকামে, জাস্ট আমার ইনকাম সেম রয়েছে, বাট প্রাইস কমছে একটা দ্রব্যের। এই জন্য আমি কি করতেছি, আগে এতটুকু কনজিউম করতাম, এখন এতটুকু কনজিউম করতেছি। তাহলে সব নেটওয়ার্কে এত বাজে, আমি বুঝতেছি না কিছু, খুবই বাজে অবস্থা নেটওয়ার্কের। তাহলে এই পয়েন্ট থেকে যে এই পয়েন্টে আসলাম সেটাকে বলি আমরা সাবস্টিটিউশন ইফেক্ট বা বিকল্প প্রভাব। কারণ হচ্ছে একই ইনকামে আমরা জাস্ট দাম চেঞ্জ হওয়ার কারণে আমরা কি করছি, কনজাম্পশন চেঞ্জ করছি। একটা এই দ্রব্যের পরিবর্তন, এটা হচ্ছে এক্স টু, স্ক্রিন তো হচ্ছে দেখা এক্স যায়নি। ওয়ান। হ্যাঁ, আর যেটা এইখান থেকে এখানে আসছে কি, এক্স টু দ্রব্য আগে বেশি কনজিউম করতাম, এখন কি এক্স টু দ্রব্য কম কনজিউম করে এক্স ওয়ান দ্রব্য বেশি কনজিউম করতেছি। সেটাকে বলি আমরা হচ্ছে পরিবর্তক প্রভাব বা বিকল্প প্রভাব। আর এই পয়েন্ট থেকে যে এই পয়েন্টে গেলাম এই এতটুকু, সেটা দেখেন আমার এই বাজেট লাইন এবং এই বাজেট লাইনের কি স্লোপ সমান, অর্থাৎ প্রাইস রেশিও সেম, কিন্তু আমার ইনকামটা ডিফারেন্ট, ইনকামটা বেশি এখানে। এই যে চেঞ্জটা হয়েছে, এইটা চেঞ্জ হয়েছে আমার ইনকাম বেড়ে যাওয়ার কারণে। রিয়েল ইনকাম বেড়ে যাওয়ার কারণে আমি এতটুকু বেশি কনজিউম করতেছি, আর এতটুকু কনজিউম করতেছি দাম কমে যাওয়ার কারণে আমি অন্য দ্রব্যের পরিবর্তে এই দ্রব্যটা এতটুকু বেশি কনজিউম করতেছি। এই যে দুইটা ভাগ করছি টোটাল ইফেক্ট কে, দাম কমে যাওয়ার কারণে যে চাহিদা বাড়ে, এই যে যতটুকু চাহিদা বাড়ে সেটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। দুইটা কারণে এই চাহিদা বাড়ে, একটা হচ্ছে দাম কমে যাওয়ার কারণে এই দ্রব্যটা অন্য দ্রব্যের চেয়ে সস্তা হয়ে যায়, সেজন্য আমরা অন্য দ্রব্য কম ভোগ করে এই দ্রব্যটা বেশি ভোগ করি। আর একটা কারণে আমরা এই দ্রব্যটা বেশি ভোগ করি কারণ আমার রিয়েল ইনকাম বেড়ে যায়, কোন দ্রব্যের দাম কম দেয় রিয়েল ইনকাম বেড়ে যায়, তখন আমরা সব দ্রব্যই বেশি কনজিউম করি। এই টোটাল ইফেক্ট কে আমরা দুই ভাগে ভাগ করে দেখানোর জন্যই আমরা স্লাটস্কি ইকুয়েশন ইউজ করি, অথবা স্লাটস্কি প্রথম দেখাইছিলেন ম্যাথমেটিক্যালি। তো সেটার জন্য আমরা প্রথমে কি করি, আমাদের যে ইকুইলিব্রিয়াম বের করার যে কন্ডিশন সেটা প্রথমে ইউজ করি। আমাদের ইউটিলিটি ফাংশন দেওয়া আছে, বাজেট কনস্ট্রেন্ট দেওয়া আছে, সেখান থেকে আমরা লাগরেঞ্জিয়ান ফাংশন লিখি, কনস্ট্রাক্ট করি, তারপর আমাদের ফার্স্ট অর্ডার কন্ডিশন ইউটিলিটি ম্যাক্সিমাইজেশনের সেটা ইউজ করি। সেটা ইউজ করে আমরা কি করি, যে তিনটা ইকুয়েশন পাই, এই যে এই তিনটা ইকুয়েশন পাই, এই তিনটা ইকুয়েশনকে আমরা কি করি, টোটাল ডিফারেন্সিয়াল নিই। ঠিক আছে, টোটাল ডিফারেন্সিয়াল নিলে আমরা আরো তিনটা ইকুয়েশন পাই। এই তিনটা ইকুয়েশন, এই তিনটা ইকুয়েশনের টোটাল ডিফারেন্সিয়াল নিলে আমরা এই তিনটা ইকুয়েশন পাই। তারপর আমরা এগুলাকে আমরা একটু সাজাই, ম্যাট্রিক্স আকারে লেখার জন্য আমরা একটু সাজাবো। ডিপি গুলা, P1 DP1 DP2 এবং ডিএম গুলাকে আমরা কি করব, ডান দিকে নিয়ে আসবো, বাকিগুলাকে বাম দিকে রাখবো, এবং তখন আমরা এই ম্যাট্রিক্স আকারে সাজাবো। মানে ভেরিয়েবল হচ্ছে DQ1 DQ2 আর হচ্ছে ডি ল্যামডা। তারপর হচ্ছে ক্র্যামারের নিয়মে আমরা সমাধানের চেষ্টা করব। আমরা জানি কি, ক্র্যামারস রুল অনুযায়ী ইকুয়েশন সলভ করার জন্য আমরা আসলে মেইনলি এখান থেকে ডি কিউ ওয়ান এর মান বের করতে চাইতেছি। ঠিক আছে, কারণ হচ্ছে আমরা দেখাইতে চাইতেছি যে ডি কিউ ওয়ান, ডি ডিপি ওয়ান
ডিভাইডেড বাই ডিপি ওয়ান মানে কি, দামের পরিবর্তনের ফলে চাহিদার কতটুকু পরিবর্তন হইতেছে সেটা। সেটা সমান হচ্ছে সাবস্টিটিউশন ইফেক্ট প্লাস ইনকাম ইফেক্ট। তো সেটা দেখানোর জন্য আমরা আসলে এখান থেকে ডি কিউ এর মান বার করতে চাবো। ডি কিউ এর মান বের করতে গেলে আমরা আমরা জানি ক্যামেরার নিয়ম অনুযায়ী কি করব, প্রথমে ডিটারমিনেন্ট নিব, কোফিশিয়েন্ট ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট নিব। এটা ডিটারমিনেন্ট নিলাম। তারপর এখানে আমরা কি করলাম, আমাদের পরবর্তীতে কাজে লাগবে মাইনর গুলা, যে এইটার মাইনর, এইটার মাইনর, আর এইটার মাইনর। এইটার মাইনরকে D11, এটার মাইনরকে D21, আর এটার মাইনরকে D31 লেখা হয়। মাইনর গুলা কিভাবে নির্ণয় করি এটা আমি গতদিন আলোচনা করছি। তারপর হচ্ছে D Q1 বার করার জন্য আমরা জানি কি করি, যে আমাদের প্রথম কলামের জায়গায় এই কনস্ট্যান্ট ম্যাট্রিক্সটাকে বসাই, আর বাকি সব সেম থাকে, এবং সেটার ডিটারমিনেন্টকে আমার কোফিশিয়েন্ট ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট দ্বারা কি করি, ভাগ করি। তাহলে এটা আমরা এখানে লিখলাম, এই যে জাস্ট এই জায়গায় প্রথম কলামের জায়গায় এই কোফিশিয়েন্ট ম্যাট্রিক্সটা লিখছি, এই যে, আর বাকি সবকিছু সেম, এই যে এই অংশটুকু, এই অংশটুকু সেম। তাহলে এখন এটাই হচ্ছে কি আমার D Q1। তাহলে এটা, এইটা ডিটারমিনেন্ট মানে কি, ল্যামডা DP1 ইন্টু, এটার সাথে গুণ হবে কি, এইটা এটা বাদ, এইটা গুণ এইটা মাইনাস এইটা গুণ এইটা। তো দেখেন তো, এইটা গুণ এইটা মাইনাস এইটা গুণ এইটা, এইটা না, দেখেন তো এই যে F22 মাইনাস P2 মাইনাস P2 জিরো, F22 মাইনাস P2 মাইনাস P2 জিরো, সেম জিনিস। এটা আমরা দেখলাম এটা D11, তো এই জায়গায় আমরা সম্পূর্ণ না লিখে D11 লিখছি, কারণ আপনি এটা সম্পূর্ণ লিখতে পারেন, লিখে পরের লাইনে D11 লিখতে পারেন। ঠিক আছে, পরেরটা হচ্ছে মাইনাস ল্যামডা DP2 সাথে যে মাইনরটা থাকে সেটা হচ্ছে D21 হয়। ঠিক আছে, এরকম আমরা লিখলাম, এটা গতদিন আমরা দেখাইছি। তারপর হচ্ছে আমরা কি করব, আমরা P1, প্রথম দ্রব্যের দাম চেঞ্জ হওয়ার কারণে চাহিদা কতটুকু চেঞ্জ হইতেছে সেটা দেখাইতে চাই। সেজন্য আমরা কি করব, অন্য দ্রব্য, অন্য দ্রব্যের দামটাকে স্থির ধরবো, অন্য দ্রব্যের দাম কি হইতেছে না, চেঞ্জ হইতেছে না, এবং আমার ইনকামটাও স্থির ধরবো। কারণ হচ্ছে চাহিদা চেঞ্জ হয়, আমরা ধরি কি অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকে। মানে আমার, আমি যদি জাস্ট একটা দ্রব্যের দামের চেঞ্জ হওয়ার কারণে তার চাহিদা কতটুকু চেঞ্জ হইতেছে সেটা দেখতে চাইলে আমার অন্য সবকিছু কি রাখতে হবে, ফিক্সড রাখতে হবে। এখন যদি আমার চিনির দাম বাড়ার কারণে চিনির চাহিদা কতটুকু কমে সেটা যদি দেখতে চাই, তাহলে আমার অবশ্যই কি করতে হবে, গুড়ের দাম সমান রাখতে হবে। এখন চিনির দাম বাড়ছে, গুড়ের দামও বাড়ছে, তাহলে কি আমার চাহিদা চেঞ্জ হবে, হবে না তো। মানে আমি তো সাবস্টিটিউট করতে পারবো না, হ্যাঁ। তো এই জন্য আমরা অন্যান্য ভেরিয়েবল গুলো স্থির রাখি, যে P2 অন্য দ্রব্যের দামও স্থির, দ্বিতীয় দ্রব্যের, এবং ওই ইনকামটাকেও কি ধরতেছি, স্থির ধরতেছি। স্থির ধরলে DP2 এবং DM সমান জিরো। ডি মানে কি, ডি মানে হচ্ছে চেঞ্জ, যেহেতু স্থির তাহলে দ্বিতীয় দ্রব্যের চেঞ্জ জিরো, যেহেতু ইনকাম স্থির তাহলে ইনকামের চেঞ্জ জিরো। তাহলে এই যে 12 নম্বর সমীকরণ যেটা আমরা পাইছি, এখানে DP2 জিরো, একবার DM জিরো, আবার DP2 জিরো, তাহলে আর থাকতেছে কোন, কি অংশটুকু, এই অংশটুকু থাকতেছে। তো এই অংশটুকুরে আমরা কি করতে পারি, এই যে প্লাস আছে, প্লাসটারে আলাদা করতে পারি। তারপর এখানে ডিপি ওয়ান, তো এটা কমন নিতে পারি, ডিপি ওয়ান কমন নিলে এটা থাকে। তারপর ডিপি ওয়ান যদি বাম দিকে নিয়ে যায়, এটা গুণ আকারে আছে, বাম দিকে আসলে কি হবে, ভাগ হয়ে যাবে। তো এখানে DQ1 ডিভাইডেড বাই ডিপি ওয়ান। তো এখানে আর ডি লিখি না, এখানে কি লিখছি, ডেল্টা লিখছি, কারণ হচ্ছে এখানে শুধুমাত্র ডি কখন লিখি, আমরা যখন টোটাল ডেরিভেটিভ ইউজ করি, আমরা তখন ডি ইউজ করি। অর্থাৎ এখানে শুধুমাত্র একটা স্বাধীন চলক না, সবগুলা স্বাধীন চলকে কি হইতেছে, চেঞ্জ হইতেছে, তখন আমরা ডি ইউজ করি। আর ডেল্টা ইউজ করি হচ্ছে পার্শিয়াল ডেরিভেটিভে, শুধুমাত্র এই একটা চলকে কি হইতেছে, চেঞ্জ হইতেছে তখন। তো আমরা এই ইতিমধ্যে কি বলছি, P2 আর M কি স্থির, তাহলে আমার অন্যান্য ভেরিয়েবল কি আছে, স্থির আছে। অন্যান্য ভেরিয়েবল কি আছে, স্থির আছে, তাহলে এখানে শুধুমাত্র কি চেঞ্জ হইতেছে, P1 চেঞ্জ হইতেছে, আর কিছু চেঞ্জ হইতেছে না। তো এই জায়গায় এই জন্য আমরা ডি এর পরিবর্তে ডেল্টা লিখতে পারি, কারণ হচ্ছে এখানে আমরা আসলে পার্শিয়াল ডেরিভেটিভ এখন হয়ে গেছে। কারণ অন্য ভেরিয়েবল কি হইতেছে না, চেঞ্জ হইতেছে না। অন্য ভেরিয়েবল যদি চেঞ্জ হইতে পারত, চেঞ্জ হওয়ার সম্ভাবনা থাকতো, তখন আমরা এখানে ডেল্টা লিখতে পারতাম না, ডি লিখতাম।
আচ্ছা, এত সব যদি না মাথায় না ঢুকে, সব মাথায় ঢুকানোর দরকার নাই, জাস্ট এখানে আমরা ডি পরিবর্তে ডেল্টা লিখবো। ঠিক আছে, অথবা ডিও লিখতে পারেন, এইগুলা এত বেশি বড় ম্যাটার না। বা অনেকের কাছে অনেক স্যার আবার ধরে ওইগুলা। আর এই অংশটুকু এখানে রয়ে গেল, তো এইটাই বলছিলাম আমরা কি স্লাটস্কি ইকুয়েশন। মানে এটা যে স্লাটস্কি ইকুয়েশন, এখান থেকে আগামাথা কিছু বোঝা যাচ্ছে না। এখন আজকে আমরা দেখাবো যে এইটা সমান কি আর এইটা সমান কি। এটা সমান হচ্ছে সাবস্টিটিউশন ইফেক্ট, আর এটা সমান হচ্ছে ইনকাম ইফেক্ট। এটা আজকে আমরা দেখাবো। ঠিক আছে, এখন এটা দেখানোর জন্য প্রথমে আমরা ইনকাম ইফেক্ট, আয় প্রভাবটা দেখাতে চাইবো। তাহলে আয় প্রভাব দেখাইতে গেলে আমাকে কি করতে হবে? প্রাইস দুটা কি রাখতে হবে? সেম রাখতে হবে। আয় প্রভাব কি? আয় প্রভাব আমরা পড়ছিলাম, আয় প্রভাবটা হচ্ছে ইনকাম বেড়ে যাওয়ার কারণে যে কনজাম্পশন যতটুকু বাড়ে, কতটুকু বাড়লো, সেটা হচ্ছে কি ইনকাম ইফেক্ট, আয় প্রভাব। তা আয় প্রভাব দেখার জন্য আমাদের কি ধরতে হয়? দাম স্থির ধরতে হয়, দামের জন্য না। আয় বাড়ার কারণে আমার চাহিদা কতটুকু বাড়ছে। তো আয় প্রভাবটা দেখার জন্য আমরা কি করব? এখানে P1 এবং P2 কে স্থির ধরবো, দুইটা দ্রব্যের দাম রে আমরা কি ধরবো? স্থির ধরবো, যাতে আমরা আয় প্রভাবটা দেখতে পারি। তাহলে P1 এবং P2 যদি স্থির হয়, তাহলে DP1 আর DP2 সমান কত হবে? জিরো হবে, চেঞ্জ জিরো। যেহেতু স্থির, তাহলে চেঞ্জ কি হবে? জিরো হবে। তাহলে আমাদের যে 12 নম্বর সমীকরণ আছে, এই যে এই সমীকরণটা, এখানে দেখেন DP1 জিরো, তাহলে এই অংশটা কি হয়ে যাবে? জিরো হয়ে যাবে। তারপর এখানে DP2 জিরো, তাহলে এই অংশটুকু কি হয়ে যাবে? জিরো হয়ে যাবে। তারপর এখানে আবার DP1 জিরো, এটাও জিরো হয়ে যাবে। DP2 জিরো, এটাও জিরো হয়ে যাবে। থাকবে শুধু কি -DM। -DM এর সাথে গুণ আছে কি D31। তো দেখেন এখানে শুধুমাত্র হচ্ছে -DM D31 ডিভাইডেড বাই ডি। বুঝা গেল? হ্যালো? হ্যালো? জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, আচ্ছা, যদি বুঝতে পারেন তাহলে আমরা এখন কি করতেছি? এই যে আমরা কি দেখাইতে চাইতেছি? ইনকাম ইফেক্ট। ইনকাম ইফেক্ট মানে কি? ইনকাম ইফেক্ট মানে হচ্ছে এই দ্রব্যটার চাহিদা চেঞ্জ হইতেছে ইনকামের জন্য কতটুকু, তাহলে এটা না, এটা এম হচ্ছে আমাদের ইনকাম। ইনকাম চেঞ্জ হওয়ার কারণে আমার চাহিদা কতটুকু চেঞ্জ হইতেছে সেটা আমরা দেখাতে চাইতেছি। তাহলে এই জায়গা থেকে আমরা যদি ডিএমটা যদি বাম দিকে নিয়ে আসি, এটা গুণ আকারে আছে, এদিকে আসলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তো এখানে আবার সেম, তাহলে এটা ডি ছিল। যেহেতু আমরা সবকিছু কনস্ট্যান্ট ধরতেছি, স্থির ধরতেছি, শুধুমাত্র চেঞ্জ হইতেছে ইনকাম বর্তমানে, আর প্রাইস দুইটা কি সেম, তাহলে এটা আসলে পার্শিয়াল ডেরিভেটিভই হয়ে যাচ্ছে। তো এই জন্য আমরা কি করতে পারতেছি? ডি এর পরিবর্তে ডেল্টা ইউজ করছি। আর এখানে D31 ডিভাইডেড বাই ডি রইছে। ঠিক আছে, তাহলে এটা আমরা দিলাম আরেকটা নতুন সমীকরণ, নাম দিলাম 14। আচ্ছা, এখন আমরা কি করব? আমাদের যে বাজেট সমীকরণ আছে না, সমীকরণ 2 আমাদের কি ছিল? বাজেট ইকুয়েশন ছিল। এই যে বাজেট ইকুয়েশন, এম সমান P1 Q1 প্লাস P2 Q2, হ্যাঁ সেটা আমরা জানি। এখানে আমরা 2 নং সমীকরণ হতে পারি, লিখতে পারি, অথবা বাজেট সমীকরণ হতে পারি, সেটাও লিখতে পারি। এটা আমরা জানি, ঠিক না? এখন যদি আমরা এটাকে কি করি, P1 প্রথম দ্রব্যের প্রাইসের সাপেক্ষে ডেরিভেটিভ করি ইনকামকে। ইনকামকে কি করলাম? প্রথম দ্রব্যের দামের সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করলাম। অর্থাৎ আমার প্রথম দ্রব্যের দাম চেঞ্জ হলে আমার ইনকাম কতটুকু চেঞ্জ হইতেছে। ধরেন আমার ইনকাম ছিল 100 টাকা, কত ছিল? 100 টাকা। এখন প্রথম দ্রব্যের দাম ধরেন ছিল 5 টাকা। এখন প্রথম দ্রব্যের দাম 1 টাকা বেড়ে 6 টাকা হলে ইনকাম কত চেঞ্জ হবে সেটা। এখন আপনি চিন্তা করতে পারেন, ইনকাম তো চেঞ্জ হবে না, ইনকাম তো 100 টাকা ছিল, 100 টাকাই আছে। কিন্তু এখানে ইনকামটা কি, রিয়েল ইনকামটা চেঞ্জ হবে। রিয়েল ইনকামটা কিভাবে চেঞ্জ হবে? 5 টাকা অবস্থায় আপনার রিয়েল ইনকাম যত ছিল, 6 টাকা হলে আপনার রিয়েল ইনকাম কি হয়ে যাবে? কমে যাবে। 5 টাকা অবস্থায় আপনি সর্বমোট যে পরিমাণ দ্রব্য কিনতে পারতেন 100 টাকা দিয়ে, এখন আপনি 6 টাকা হইলে 100 টাকা দিয়ে সেই পরিমাণ দ্রব্য কিনতে পারবেন না। তো যতটুকু কম কিনতে পারবেন সেটাই হচ্ছে কি, এই যে দামের কারণে আপনার রিয়েল ইনকামের চেঞ্জ। আচ্ছা, তাহলে আমরা যদি কি করি, এম কে যদি পি এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করি, ইনকাম কে প্রাইস ওয়ান এর সাপেক্ষে, তাহলে কি থাকবে? এখানে শুধু Q1 থাকবে, এখানে তো P1 নাই, তাহলে এটা চলে যাবে জিরো। আর P1 কে P1 এর সাপেক্ষে কোন ডেরিভেটিভ করলে ওয়ান, ওয়ান ইন্টু Q1 হচ্ছে Q1।
এটা বোঝা গেছে? হ্যালো? এটা আবার বুঝাই আপনাকে। ধরেন আপনার যা ইনকাম ছিল আগে, এই ইনকাম দিয়ে আপনি কি করতে পারতেন? 100 কেজি চাল কিনতে পারতেন। কত কেজি চাল কিনতে পারতেন? 100 কেজি। কত কেজি চাল কিনতে পারতেন? হ্যালো? আপনারা কি শুনতে পাচ্ছেন? জি। কেউ কোনো কথা বলে না কেন? জি, আচ্ছা, শুনতে। ধরেন আপনি 100 কেজি চাল কিনতে পারতেন, হ্যাঁ, এই টাকা দিয়ে, মানে যে ইনকাম ছিল, এটা ছিল আপনার ইনকাম। এখন ধরেন দাম কমে গেছে, বিমানের দাম কি হয়েছে? কমে গেছে, দাম 1 টাকা কমছে। 1 টাকা কমতে আপনি এখন এই সেম টাকা দিয়ে 120 টাকা, 120 কেজি চাল কিনতে পারতেছেন। তাহলে আপনার ইনকাম চেঞ্জ হয়েছে কতটুকু? 20 কেজি চাল বেড়ে গেছে না? আপনি আগে কতটুকু কি করতে পারতেন? ওই চাল কিনতে পারতেন 100 কেজি। এখন যদি দাম কমে যায়, কি হয়? দাম যদি কমে যায় P1, তাহলে আপনি আগের তুলনায় বেশি চাল কিনতে পারবেন না? এই যে যতটুকু বেশি চাল কিনতে পারছেন, সেটাই হচ্ছে কি আপনার রিয়েল ইনকাম কতটুকু বাড়ছে। ঠিক আছে, তো এইটাকে আমরা পরিমাণ দ্বারা এক্সপ্লেন করতে পারি। অর্থাৎ এখানে দাম, এটা হচ্ছে উল্টা, দাম যদি 1 টাকা বাড়ে তাহলে আপনি আগের তুলনায় কতটুকু কম কিনতে পারবেন। হ্যাঁ, এতটুকু কম কিনতে পারবেন। সেটাই হচ্ছে কি আপনার রিয়েল ইনকামের চেঞ্জ। ধরেন আবার বলি আমি, ধরেন আপনি আগে আহ কি বলবো, ধরেন 50 কেজি, 50 কেজি চাল কিনতে পারতেন। কত কেজি চাল কিনতে পারতেন? 50। আপনার 50 কেজি। এখন আপনার দাম 1 টাকা বেড়ে গেছে। দাম কত টাকা বাড়ছে? 1 টাকা বাড়ছে। এখন 1 টাকা দাম বাড়লে আপনি এখন কি ধরেন এই 50 টাকা, তাহলে 1 টাকা দাম যদি বাড়ে তাহলে আপনি এখন কি আগে 50 কেজি কিনতে পারতেন, তাহলে 50 কেজির জন্য 50 টাকা কম কিনতে পারবেন। 50 টাকার জিনিস এখন কম কিনতে পারবেন না। মানে আপনি 50 কেজি চাল কিনতে পারতেন আগের টাকা দিয়ে, এখন প্রত্যেক কেজি চালের দাম কত টাকা বাড়ছে? 1 টাকা বাড়ছে। 1 টাকা যদি বেড়ে যায়, তাহলে আপনি কি, তাহলে 50 কেজি কিনতেন ধরেন 10 টাকা করে, তাহলে 500 টাকা ইনকাম ছিল। এখন 1 টাকা বেড়ে গেছে, 11 টাকা হয়ে গেছে, তাহলে আপনি এখন কি করবেন? 50 কেজির জন্য 1 টাকা করে দাম বাড়ছে, তাহলে 550 টাকা হয়ে গেছে। তাহলে 50 টাকা আপনার রিয়েল ইনকাম কি হয়ে গেল? কমে গেল না? অথবা যদি আমরা অন্যভাবে বলি, দাম যদি 1 টাকা কমে যায়, তাহলে আপনি আগে 500 টাকা ছিল আপনার, 50 কেজি কিনতেন, হ্যাঁ, এখন দাম যদি 1 টাকা কমে যায়, তাহলে 50 কেজি কিনতে আপনার 450 টাকা লাগবে। কিন্তু তাহলে আপনার 50 টাকা অতিরিক্ত থেকে যাইতেছে, তাহলে আপনার রিয়েল ইনকাম 50 টাকা কি হইতেছে? বেড়ে যাচ্ছে। তাহলে রিয়েল ইনকাম কতটুকু বাড়বে? এই যে আপনি প্রথম দ্রব্য যত পরিমাণ কিনতেন আর কি। ঠিক আছে, অথবা আপনারা যদি কি করেন, এই দিকে যদি না দিতে চান, তাহলে জাস্ট এটা যে ম্যাথমেটিক্যাল নিয়ম, বাজেট ইকুয়েশন সমান এম সমান P1 Q1 প্লাস এম P2 Q2 কে যদি P1 এর সাপেক্ষে ডেরিভেটিভ করি, তাহলে তো Q1ই থাকতেছে, আর তো কোনো এখানে বিষয় নাই। একদম সিম্পল জিনিস। এখন আমরা যে জিনিসটা করবো, এই 14 নাম্বার এবং 15 নাম্বার ইকুয়েশনকে গুণ দিব। এই 14 নাম্বার এবং 15 নাম্বার ইকুয়েশন আমরা কি করব? গুণ দিব। তাহলে আমরা যদি গুণ দেই, তাহলে ধরেন এই এটা গুণ, আর এটা গুণ, হ্যাঁ, বাম পক্ষ বাম পক্ষ গুণ, ডান পক্ষ ডান পক্ষ গুণ, এরকমই তো গুণ দেই।
তো দেখেন আগে এইটা গুণ দিয়ে দিছি, অসুবিধা নাই। তাহলে এইটা, এই যে গুণ দিলাম, আর এইটা গুণ এইটা, ডেল কিউ এম, সরি ডেল পি ডিভাইডেড বাই ডেল পি ওয়ান, ডেল এম ডিভাইডেড বাই ডেল পি ওয়ান ইন্টু ডেল কিউ ডিভাইডেড বাই ডেল এম। এটা বোঝা গেছে? হ্যালো? জি। আচ্ছা, বোঝা গেছে। আচ্ছা, তাইলে এখন আমরা কি করতেছি দেখেন, এটাকে একই লিখছি, এই দিকে বাম মাইনাস চিহ্ন ছিল, এখন ডান দিকে মাইনাস চিহ্ন নিয়ে গেছি, এক কথা মাইনাস ওয়ান দ্বারা গুণ করছি। এই জিনিসটা কি দেখাইতেছে দেখেন, এই জিনিসটা দেখাইতেছে দাম চেঞ্জ হওয়ার কারণে, ধরেন কোন একটা দ্রব্যের দাম কমছে বা বাড়ছে, এই দ্রব্যের দাম চেঞ্জ হওয়ার কারণে আপনার রিয়েল ইনকাম কতটুকু বাড়ছে, গুণ রিয়েল ইনকাম বাড়ার কারণে আপনার চাহিদা কতটুকু বাড়ছে সেটা। তাহলে আপনি চিন্তা করেন, ধরেন দাম কমে যাওয়ার কারণে, ধরেন দাম 5 টাকা কমছে, বা দাম 1 টাকা কমছে, দাম 1 টাকা কমার কারণে, দাম 1 টাকা কমার কারণে আপনার রিয়েল ইনকাম ধরেন 50 টাকা বেড়ে গেছে। আমরা দেখছিলাম যে 50 কেজি চাল যদি আপনি আগে থেকে কিনে থাকতেন, আর যদি দাম যদি 1 টাকা কমে যায়, তাহলে আপনার অতিরিক্ত 50 টাকা এখন কি থাকবে, হাতে থাকবে, সেটা হচ্ছে রিয়েল ইনকাম। আপনার বাড়ছে 50 টাকা। তো এটার কারণে ধরেন ডেল পি এম ডেল পি ওয়ান হচ্ছে 50, মানে হচ্ছে দাম 1 টাকা কমলে ধরেন আপনার রিয়েল ইনকাম 50 টাকা বাড়ে। ঠিক আছে, বাড়লো। এখন এইটা কি দেখাইতেছে, এইটা দেখাইতে হচ্ছে, দেখাচ্ছে হচ্ছে দাম, রিয়েল ইনকাম 1 টাকা বাড়লে আপনার চাহিদা কতটুকু বাড়বে। ঠিক আছে, ধরেন রিয়েল ইনকাম 1 টাকা বাড়লে আপনার ওই দ্রব্যের চাহিদা ধরেন 2 একক বাড়বে। কত একক বাড়বে? 2 একক। তাহলে এটা 50, এটা হচ্ছে 2, তাহলে 50 গুণ 2 সমান হচ্ছে 100। এর মানে কি, মানে হচ্ছে আপনার দাম চেঞ্জ হওয়ার কারণে আপনার রিয়েল ইনকাম বাড়তেছে বা কমতেছে, এবং রিয়েল ইনকাম বাড়ার বা কমার কারণে আপনার চাহিদা আবার কি হতেছে, বাড়তেছে বা কমতেছে। এই যে এটা দেখাচ্ছে হচ্ছে 1 টাকা, 1 টাকা দাম বাড়লে রিয়েল ইনকাম কত কমে। এটা দেখা যাচ্ছে রিয়েল ইনকাম 1 টাকা কমলে আপনার চাহিদা কত কমে। এর আগে মাইনাস আছে আর কি, যাতে এটা আর কি অফসেট করা যায়। তাহলে এটা কি হইতেছে, তাহলে আমরা মাইনাস ছাড়াই চিন্তা করি, এই জন্য ভালোভাবে বোঝানোর জন্য আমরা এটাই বলি যে দাম 1 টাকা বললে, কমলে রিয়েল ইনকাম কত টাকা বাড়তেছে। রিয়েল ইনকাম যত টাকা বাড়লো, তারপর এটা দেখাচ্ছে কি 1 টাকা রিয়েল ইনকাম বাড়লে চাহিদা কত বাড়তেছে, তাহলে 1 টাকার জন্য এতটুকু বাড়ছে। আর এখানে ধরেন আমার রিয়েল ইনকাম ধরেন বাড়ছে 10 টাকা, দাম কমে যাওয়ার কারণে। আর 1 টাকা রিয়েল ইনকাম বাড়ার জন্য ধরেন আমার চাহিদা বাড়ে 5 একক। তাহলে 1 টাকা ইনকাম বাড়ার কারণে আমার চাহিদা বাড়তেছে 5 একক, আর আমার ইনকাম বাড়ছে 10 টাকা, সুতরাং বাড়বে কত? 10 একক। তাহলে এই যে চেঞ্জটা হয়েছে, চাহিদা বাড়ছে, সেটা কিন্তু ইনকাম বাড়ার কারণে। দা এটা সস্তা হয়ে গেছে, অন্য জিনিস না খাইয়া এটা খাইতেছে এমন কিন্তু না। এই যে চেঞ্জটা দেখাইতেছে সেটা হচ্ছে কি ইনকাম, ইনকাম বাড়ার কারণে। দাম কমে বা বাড়ার কারণে আমার ইনকাম চেঞ্জ হইতেছে, এবং ইনকাম চেঞ্জ হওয়ার কারণে চাহিদা কতটুকু চেঞ্জ হইতেছে। তো এটা হচ্ছে আমার কি আয় প্রভাব। সেটা হচ্ছে কি, এটা কি আমার আয় প্রভাব। এখন দেখেন আমরা কি করতে পারি, এই যে এই জায়গার জায়গায় আমরা Q1 বসাইতে পারি, এটা আমরা আগেই পাইছি, আগে পাইলাম না, এই যে এটা। তাহলে আমরা এখানে এটা বসাই দিই, এইটার জায়গায় Q1 বসাই দিছি। তাহলে এটাই হচ্ছে আমার কি আয় প্রভাব। ডেল D31 ডিভাইডেড বাই ডি ইন্টু Q1 সমান কত? -Q1 ডেল Q1 ডিভাইডেড বাই ডেল্টা এম। দেখেন তাহলে আমাদের যে ফ্লাক্স ইকুয়েশন যে এটা ছিল, এইটা জায়গায় কি আসছে, এটা জায়গায় আসছে এইটা, এবং এটা মানে কি, এটা হচ্ছে আয় প্রভাব। তাহলে আমরা দেখাইতে পারছি যে এইটা মানে হচ্ছে কি ইনকাম ইফেক্ট বা আয় প্রভাব। এখন আমাদের আরেকটা কাজ বাকি আছে, আরেকটা কাজ কি,
এইটা সমান হচ্ছে কি, এটা হচ্ছে সাবস্টিটিউশন ইফেক্ট বা বিকল্প প্রভাব। প্রভাব সেটা আমাদের এখন দেখাতে হবে। ঠিক আছে, তো আমাদের আর 2 মিনিট আছে এই সেশনের। আমরা আবার জয়েন করতে হবে, আবার জয়েন হয়ে আমরা ওই পরিবর্তক প্রভাবটা দেখাবো। এই পর্যন্ত কোনো জায়গায় কারো সমস্যা থাকলে বলেন। তাহলে আমরা আয় প্রভাব পর্যন্ত দেখলাম, হ্যাঁ। যে এটা হচ্ছে এই অংশটুকু হচ্ছে আয় প্রভাব। এটা সমান হচ্ছে, এটা আমরা দেখলাম। আর এটা মানে কি, এটা হচ্ছে D31 ডিভাইডেড বাই ডি ইন্টু Q1, যেটা ছিল আমাদের এইখানের এই এই অংশটুকু। এটা সমান আমরা দেখাইতে পারছি, এটা মানে হচ্ছে কি আয় প্রভাব, এবং এটা সমান হচ্ছে কিউ ইন্টু, এটা হচ্ছে কি এটা সমান এটা, এটা কি সেম, এটা হচ্ছে আয় প্রভাব। ঠিক আছে, তাহলে এটা Q1, ওয়ান দিতে ভুলে গেছি, হ্যাঁ। এটা হচ্ছে Q1। আচ্ছা, এখন আমাদের কি করতে হবে, সাবস্টিটিউশন ইফেক্ট বা পরিবর্তন প্রভাব বা বিকল্প প্রভাব দেখাতে হবে। তো বিকল্প প্রভাব দেখানোর জন্য আমরা কি করব, এই যে এইটার যে মানটা, এখানে যে মান পাইলাম, হ্যাঁ, মাইনাস কিউ ইন্টু ডেল্টা Q1 ডিভাইডেড বাই ডেল্টা এম, সেই মানটা আমরা কি করব, 13 নং সমীকরণে বসাই দেবো। 13 নং সমীকরণ কোনটা? 13 নং সমীকরণ হচ্ছে এই যে এইটা, এইখানে যে আমি বসাইলাম, কথাবার্তা বললাম এইখানে। এখানে যদি বসাই দেই তাহলে আমার এইটার জায়গায় থাকবে কি, এইটার জায়গায় আমি বসাইলাম যেটা আমি পাইছি। এই যে এইটা যে আমি পাইলাম, তাহলে থাকতেছে আসলে ডেল্টা আছে এখানে, ডেল্টা D11 ডিভাইডেড বাই ডি মাইনাস এই এই অংশটুকুর জায়গায় হচ্ছে এই যে এইটা, এইটা সমান আমরা কি পাইছি, এটা পাইছি না, এটা বসাই দিলাম। আচ্ছা, এখন আমরা কি করব, এখন আমাদের কাজ হচ্ছে পরিবর্তক প্রভাব দেখানো, তাহলে বা সাবস্টিটিউশন ইফেক্ট দেখানো। তো পরিবর্তন বা বিকল্প প্রভাব দেখানোর জন্য আমাদের কি ধরতে হয়, ইনকাম। এটা দেখানোর দুইটা উপায় আছে। কয়টা উপায় আছে? দুইটা। একটা হচ্ছে স্লাটস্কির মতে, আর একটা হচ্ছে হিক্সের মতে। আমরা দেখছিলাম কি, যে হিক্সিয়ান বিকল্প প্রভাব একরকম এবং স্লাটস্কির বিকল্প প্রভাব অন্যরকম, সেটা দেখছিলাম না। হিক্সে কি করছিল, হিক্সে ইউটিলিটি সেম রেখে একই ইনডিফারেন্স কার্ভে বিকল্পটা দেখাইছিল সাবস্টিটিউট কিভাবে করি। আর স্লাটসকি একই ইনকাম লেভেলে রিয়েল ইনকাম সেম অবস্থায় আহ কিভাবে সাবস্টিটিউট করা হয় সেটা দেখানো হয়। তো এটা দুই ভাবেই দেখানো যায়। ঠিক আছে, তো যেহেতু এটা স্লাটসকি ইকুয়েশন, তাহলে আমরা চেষ্টা করব স্লাটসকির মতো করেই করার জন্য। ঠিক আছে, তাহলে আমরা ইনকামটাকে, রিয়েল ইনকামকে কি করব, ফিক্সড ধরবো। তো আমি এখানে আগে 10 নং সমীকরণ হতে পারে এটা লিখে ফেলছিলাম, বাট এটা আগে লিখবো, হ্যাঁ। এখন আমরা এটা লিখবো। এটা করার পরে আমরা এখন কি দেখাইতে চাইবো, পরিবর্তন প্রভাব। তাহলে পরিবর্তন প্রভাব দেখানোর জন্য আমাকে কি ধরতে হবে, রিয়েল ইনকাম সেম ধরতে হবে, ফিক্সড ধরতে হবে, আগে যতটুকু ছিল ততটুকুই। ধরেন এই ছিল আমার আগের বাজেট লাইন, আমার ইনকাম, এই ছিল আমার ইনডিফারেন্স কার্ভ। এখন আমার দাম কি হয়েছে, ধরেন এটা কমে গেছে, তাহলে আমার বাজেট এখানে চলে গেছে, এটার কারণে আমার রিয়েল ইনকামও বেড়ে গেছে। এটা আমরা ধরবো, এমন ভাবে ধরতে হবে যেন আমার রিয়েল ইনকাম কি থাকে, আগের সমান থাকে। রিয়েল ইনকাম আগের সমান মানে কি, এই যে নতুন প্রাইস রেশিও, নতুন বাজেট, সেটা হচ্ছে আগের ভারসাম্য বিন্দু দিয়েই নিব। ঠিক আছে, এইটাই হচ্ছে আহ আমাদের কি প্রকৃত আয় আমরা কি রাখলাম, আগের সমান রাখলাম। আগেও এখানে ভোগ করতে পারতাম, এখনো যাতে এই সেম জায়গাতে আমরা ভোগ করতে পারি নতুন প্রাইস রেশিওতে, সেটাই হচ্ছে রিয়েল ইনকাম ফিক্সড। তাহলে আমরা যদি প্রকৃত আয় স্থির ধরি, তো এখানে Q1 তাহলে কি হবে, প্রকৃত আয় যদি স্থির রাখি, তাহলে আমাদের ডি P1 D Q1 প্লাস P2 D Q2 সমান 0 হবে। কারণ কি, কারণ হচ্ছে আমাদের এই যে টোটাল যে খরচ, সেটা আমাদের কি রাখতে হবে, সমান রাখতে হবে। একটা দাম কমলে আরেকটার দাম কি হবে, একটার দাম যদি কমে, তাহলে আমরা কি করব, এমন ভাবে চেঞ্জ করতে পারবো যেন আমাদের টোটাল খরচটা কি থাকে, সেম থাকে।
তাহলে আমার ডি কিউ যদি কমে, তাহলে ডি কিউ ওয়ান যদি কমে, তাহলে ডি কিউ টু কি করতে হবে, বাড়াইতে হবে। এমন ভাবে কি করতে হবে যেন দুইটার চেঞ্জ সামেশন কি থাকে, আগের সমান থাকে। অর্থাৎ পি ওয়ান ডি কিউ ওয়ান প্লাস পি টু ডি কিউ টু সমান জিরো হবে। অর্থাৎ আমার খরচের কোনো কি হবে না, চেঞ্জ হবে না। এটা মানে ডি এম সমান কি হবে আমার, জিরো হবে। ডি এম সমান কি, জিরো। তো এম সমান আমরা জানি কি, পি ওয়ান কিউ ওয়ান প্লাস পি টু কিউ টু। তাহলে এম সমান যদি পি ওয়ান কিউ ওয়ান প্লাস পি টু কিউ টু হয়, এবং এম এর যদি কোনো চেঞ্জ না হয়, তাহলে এটার ডেরিভেটিভ তো চেঞ্জ হবে না। তাহলে পি ওয়ান ডি কিউ ওয়ান প্লাস পি টু ডি কিউ টু সমান জিরো। ঠিক আছে। তাহলে আমরা ধরতেছি আমাদের রিয়েল ইনকাম সেম থাকতেছে। তো রিয়েল ইনকাম সেম থাকলে আমরা এটা বসাইতে পারি যে পি ওয়ান ডি কিউ ওয়ান প্লাস পি টু ডি কিউ টু সমান জিরো। এবং আমরা কি দেখতে চাইতেছি, বিকল্প প্রভাব। অর্থাৎ এই দ্রব্যের, প্রথম দ্রব্যের দাম চেঞ্জ হওয়ার কারণে আমি কতটুকু এই দ্রব্য বেশি কনজিউম করতেছি অন্য দ্রব্যের তুলনায়। তো সেজন্য আমরা কি করব, অন্য দ্রব্যের দামও কি ধরবো, স্থির ধরবো। আমরা প্রকৃত আয় স্থির ধরতেছি এবং অন্য দ্রব্যের দামও স্থির ধরতেছি। অর্থাৎ অন্য দ্রব্যের, সেকেন্ড দ্রব্যের দাম স্থির। অর্থাৎ ডিপি টু সমান কি হবে, জিরো হবে। তাহলে এই দুইটা কন্ডিশন যদি আমরা নেই, এবং আমরা যদি 10 নম্বর ইকুয়েশন দেখি, 10 নম্বর ইকুয়েশন আমি হুবহু এখানে লিখে ফেলছি। দেখেন, এই যে 10 নম্বর ইকুয়েশন, 10 নম্বর ইকুয়েশন আমি হুবহু এখানে লিখলাম। এখন এটা এখানে লিখবো, আগে লিখবো, তারপর 10 নম্বর ইকুয়েশন থেকে আমরা কি দেখতেছি, যে আমরা বলছি কি পি ওয়ান ডি কিউ ওয়ান প্লাস পি টু ডি কিউ টু সমান জিরো। তাহলে এই টার্মটা কি হয়ে যাচ্ছে, জিরো হয়ে যাচ্ছে। এখন দেখেন এখানে প্লাস, এখানে বলতেছেন মাইনাস আছে। প্লাস থাক আর মাইনাস থাকে, এখানে যদি আমরা ব্রেকেট দিয়ে দিই তাহলে কি হবে, এটা প্লাস হয়ে যাবে না? তাহলে এটার মান জিরো, মাইনাস জিরো মানে কি, জিরো। তাই এই অংশটুকু সমান কি হইতেছে, জিরো হইতেছে। এই অংশটুকু সমান জিরো। তাহলে আমরা কি লিখতে পারি, মাইনাস ডিএম প্লাস কিউ ওয়ান ডিপি ওয়ান প্লাস কিউ টু ডিপি টু সমান জিরো। এটা ডিপি টু, এটা সমান জিরো লিখতে পারি। কিন্তু আমরা জানি কি, যে আমরা বলছি কি ডিপি টু সমানও কি, জিরো। তাহলে এইটাও আসলে কি যাবে, বাদ যাবে, শুধু থাকবে আসলে মাইনাস ডিএম প্লাস ডি কিউ ডিপি ওয়ান। ঠিক আছে। এখন আমরা কি করতেছি, আমাদের যে 12 নম্বর সমীকরণ ছিল, সরি, 12 নম্বর সমীকরণ কোথায়, 12 নম্বর সমীকরণ এই যে এখানে। এই 12 নম্বর সমীকরণ থেকে আমরা যদি কি করি, 12 নম্বর সমীকরণে আমরা দেখলাম কি, যে এই অংশটুকু সমান কি, জিরো। এই অংশটুকু সমান কি, জিরো। এটা এই অংশটুকু সমান আমরা জিরো দেখলাম না, এই যে মাইনাস ডিএম প্লাস কিউ ওয়ান ডিপি ওয়ান প্লাস কিউ টু ডিপি টু সমান জিরো। এই অংশটুকু সমান কি, জিরো। আবার আমরা বলছি ডিপি টু, সেকেন্ড দ্রব্যের চেঞ্জ, সেকেন্ড দ্রব্যের দামের চেঞ্জও জিরো। তাহলে এই যে ডিপি টু জিরো, তাহলে এই অংশটুকু কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। তাহলে থাকবে কি, শুধুমাত্র এইটাই থাকতেছে, ল্যামডা ডিপি ওয়ান ডি ওয়ান ওয়ান ডিভাইডেড বাই ডি। তাহলে দেখেন এই যে তাহলে এটা এটা থাকতেছে ল্যামডা ডিপি ওয়ান ডিভাইড ডি ওয়ান ওয়ান ডিভাইডেড বাই ডি। তো 12 নম্বর সমীকরণ থেকে আমাদের এই দুইটা অংশ কি হয়ে যাচ্ছে, জিরো হয়ে যাচ্ছে, বাদ থাকতেছে শুধু এইটা ডি কিউ ওয়ান সমান শুধু এতটুক, আর নিচে তো ডি আছে। এতটুকু তো বুঝতে পারছে। এই যে এখন আমরা কি করব, এই যে ডিপি ওয়ান কে বাম দিকে নিয়ে আসবো। ডিপি ওয়ান কে যদি আমরা বাম দিকে নিয়ে আসি, তাহলে কি হইতেছে, এটা পার্শিয়াল ডেরিভেটিভ মতো হয়ে যাচ্ছে, ডেল্টা কিউ ওয়ান ডিভাইডেড বাই ডেল্টা পি ওয়ান সমান হচ্ছে ল্যামডা ডি ওয়ান ওয়ান ডিভাইডেড বাই ডি। ঠিক আছে। তো এখানে আমরা কি করতেছি, এই যে
দামের পরিবর্তনের সাপেক্ষে চাহিদার পরিবর্তন পাইতেছি। প্রাইস ওয়ান এর চেঞ্জ হওয়ার সাপেক্ষে কিউ ওয়ান এর চেঞ্জ কতটুকু হইতেছে, সেই চেঞ্জটা আসলে কি প্রকৃত আয় স্থির দরে পাইতেছি। এটা কিন্তু নর্মাল না, মানে জেনারেল না। দাম বাড়লে বা কমলে চাহিদা কতটুকু চেঞ্জ হবে সেটা কিন্তু দেখাচ্ছে না। দেখাচ্ছে ইনকাম স্থির অবস্থায়, প্রকৃত আয় স্থির অবস্থায় কতটুকু চেঞ্জ হবে সেটা দেখাবে। কারণ কেন আমরা কি করছি, আমরা এই যে প্রকৃত আয় স্থির দরে আমরা এটা বের করছি। প্রকৃত আয় স্থির ধরার কারণে আমরা এখানে লিখতে হবে ব্র্যাকেট দিয়ে যে এখানে প্রকৃত আয় কি আছে, স্থির আছে। প্রকৃত আয় যখন স্থির, তখন দাম বাড়ার কারণে এই দ্রব্যের চাহিদা এতটুকু চেঞ্জ হবে। ঠিক আছে? তাইলে আমরা এই জায়গায় কি লিখতে পারি, এই যে ল্যামডা ডি ওয়ান ওয়ান ডিভাইডেড বাই ডি সমান আমরা কি পাইছি, ডেল্টা কিউ ওয়ান ডিভাইডেড বাই ডেল্টা পি ওয়ান যখন প্রকৃত আয় স্থির। ঠিক আছে? তাইলে আমাদের যে সমীকরণটা ছিল গতদিন, যে স্টার্সকি ইকুয়েশনের, যে ল্যামডা ডি ওয়ান ওয়ান ডিভাইডেড বাই ডি, এই জায়গায় আমরা কি লিখতে পারি, ডেল্টা কিউ ওয়ান ডিভাইডেড বাই ডেল্টা পি ওয়ান যখন প্রকৃত আয় স্থির। ঠিক আছে? তাহলে দেখেন এইটার জায়গায় আমরা এটা লিখলাম, তাহলে আমাদের ইকুয়েশনটা এটা দাঁড়ায়। এই যে এই ইকুয়েশনটা কি দাঁড়ায়, এখন পাইলাম এটা, এখন বের করলাম, আর আগে ইনকাম ইফেক্ট বের করছিলাম এটা। এটা সমান এটা বের করছিলাম, আর এটা সমান বের করলাম কি, এটা সমান বের করলাম হচ্ছে ডেল্টা কিউ ওয়ান ডিভাইডেড বাই ডেল্টা পি ওয়ান, কখন যখন রিয়েল ইনকাম, রিয়েল মানি সমান কনস্ট্যান্ট। হ্যাঁ, লিখে দিই। তাহলে আমরা এইটা পাইলাম ওই জায়গা থেকে। এইটার মান যদি এখানে, এইটার মান যদি এখানে বসাই দিই এইটা, আর এইটা তো আমরা আগেই বের করছি, এইটার মান আগেই বের করছিলাম, এইটা এই যে কই, এই যে এটা, এই যে 16 নাম্বার থেকে এইটা পাইছি, আর 18 নাম্বার থেকে এইটা পাইছি। তা 18 নাম্বার আর 16 নাম্বার গুলা আমরা যদি ওই ইকুয়েশনে যদি বসাই দেই, তাহলে আমরা এটা পাই। ঠিক আছে? আচ্ছা, এই তো এইটাই হয়ে গেল। তাইলে এই যে এইটাই হচ্ছে স্লাটস্কি ইকুয়েশন আমার, একদম শেষ। এটা হচ্ছে টোটাল ইফেক্ট বা প্রাইস ইফেক্ট। দাম চেঞ্জ হওয়ার কারণে চাহিদা কতটুকু চেঞ্জ হইতেছে সমান দাম চেঞ্জ হওয়ার কারণে চাহিদা কতটুকু চেঞ্জ হইতেছে। এটা এটা দেখেন সেম, কিন্তু কিন্তু পার্থক্য কি, পার্থক্য হচ্ছে রিয়েল মানি সমান কনস্ট্যান্ট, অর্থাৎ হচ্ছে প্রকৃত আয় স্থির। এই যে চেঞ্জটা, সেটা হচ্ছে দাম চেঞ্জ হওয়ার কারণে ওই দ্রব্যের চাহিদা কতটুকু চেঞ্জ হইতেছে। যখন আমার আয় কি আছে, স্থির অবস্থায় আছে, প্রকৃত আয় স্থির অবস্থায়, আর তার সাথে যোগ হইতেছে কি, ইনকাম ইফেক্ট। ইনকাম, এই যে প্রাইস চেঞ্জ হয়েছে সেটার কারণে যে ইনকাম চেঞ্জ হচ্ছে, সেই জন্য আমার আহ কতটুকু চেঞ্জ হইতেছে চাহিদা। ঠিক আছে? তো এই দুইটা যোগ করলে হচ্ছে আমরা টোটাল ইফেক্ট পাই। এখন বলতে পারেন এখানে তো মাইনাস চলে আসছে, এখানে তো প্লাস ছিল, এখানে প্লাস ছিল না, প্লাসের জায়গায় মাইনাস চলে আসছে। এটা কেন মাইনাস আসছে, কারণ এইটা মাইনাস, এইটার মান কি আসছে, মাইনাস আসছে। তো এইটা ইচ্ছা করলে আমরা এখানে কি করতে পারি, আমরা আহ মাঝখানে প্লাস দিতে পারি। প্লাস দিতে তো অসুবিধা নাই, এখানে আমরা ব্র্যাকেট দিয়ে দিলাম। ঠিক আছে? তাহলে আমাদের এই যে এটা হচ্ছে টোটাল ইফেক্ট বা প্রাইস ইফেক্ট সমান, এটা হচ্ছে সাবস্টিটিউশন ইফেক্ট বা বিকল্প প্রভাব যোগ আয় প্রভাব বের হয়ে গেছে। ঠিক আছে? আচ্ছা, এখানে মাইনাস আছে, তাহলে বোঝা যাইতেছে এটার নেগেটিভ রিলেশন। এটা আসলে নেগেটিভ রিলেশন না, এইটার মান সবসময় মাইনাস আসে। এইটার মান মাইনাস আসার কারণে এইটার মান মাইনাস, এবং এই মাইনাসে কি হয়ে যায়, প্লাস হয়ে যায়। এটার মান কিভাবে মাইনাস আসে, এই যে কিউ ওয়ান এর মান মাইনাস আসবে সব সময়। কারণ কি, কারণ হচ্ছে দেখেন কিউ ওয়ান মানে কি, মানে হচ্ছে আসলে ডেল ডেল্টা এম ডিভাইডেড বাই ডেল্টা পি ওয়ান, অর্থাৎ প্রাইসের দাম বাড়লে রিয়েল ইনকাম কি হবে, কমবে অবশ্যই। প্রাইসের দাম বাড়ার সাপেক্ষে প্রাইসের সাথে রিয়েল ইনকামের সম্পর্ক হচ্ছে নেগেটিভ। তো এটার মান কি হবে, নেগেটিভ হবে, কিউ এর মান নেগেটিভ। তো নেগেটিভ আর এটাও মাইনাস, তাহলে মাইনাস মাইনাসে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তো এটা আসলে আলটিমেটলি এই মাইনাসটা আবার প্লাস হয়ে যাবে। তো ইনকাম ইফেক্টটা পজিটিভ সবসময়, ইনকাম ইফেক্ট কি পজিটিভ।
যদি ওইখানে মাইনাস থাকে, মাইনাস দিকে আমরা অনেকে ভুল করে যে বুঝা, আমরা অনেকে লিখে ফেলে যে এটা নেগেটিভ। রিলেশন নেগেটিভ না, কিন্তু ইনকাম ইফেক্ট কি সবসময় পজিটিভ। ইনকাম ইফেক্ট পজিটিভ, ইনকাম বাড়লে আসলে কি বাড়ে, ওই দ্রব্যের কনজাম্পশন বাড়ে। সব সময় না, মাঝে মধ্যে ব্যতিক্রম হইতে পারে, অনেক সময় ইনকাম ইফেক্টও নেগেটিভ হয়, যে ওই দিকে আমরা পড়ে যাব। আর সাবস্টিটিউশন ইফেক্ট, এই যে সাবস্টিটিউশন ইফেক্ট, এটা সব সময় নেগেটিভ হবে, এটা সব সময় অলওয়েজ নেগেটিভ। তাহলে আমাদের প্রমাণ করতে হবে, অনেক সময় চাইতে পারে যে প্রমাণ করো যে বিকল্প প্রভাব সব সময় সর্বদা ঋণাত্মক হয়। সর্বদা ঋণাত্মক হয়, এটা প্রচুর আসে পরীক্ষায়, আপনারা দেখিয়েন। তাহলে এই হচ্ছে আমাদের শেষ, এই হচ্ছে আমাদের স্লাটস্কি ইকুয়েশন। তাহলে আমরা কি করলাম, আজকে আমরা গতদিন অর্ধেক স্লাটস্কি ইকুয়েশন দেখাইছিলাম আমরা, মোরালেস এই যে ম্যাট্রিক্স ফরম্যাটে স্লাটস্কি ইকুয়েশন দেখাইছিলাম। তারপর আমরা বলছিলাম যে এখান থেকে আজকে আমরা প্রমাণ করব যে এইটা সমান হচ্ছে সাবস্টিটিউশন ইফেক্ট, আর এই অংশটুকু সমান হচ্ছে ইনকাম ইফেক্ট। সেটা আমরা প্রমাণ করলাম, এবং আমাদের অরিজিনাল স্লাটস্কি ইকুয়েশন আমরা ডিরাইভ করছি। অরিজিনাল স্লাটস্কি ইকুয়েশন হচ্ছে এইটা। এই তো আমাদের শেষ। তা আজকে আমাদের এই পর্যন্ত থাকবে স্লাটস্কি ইকুয়েশন। এখন আমাদের আরেকটা কাজ করতে হবে, আগামী দিন আমরা করব, সেটা হচ্ছে আমরা প্রমাণ করব এইটা সবসময় কি হবে, ঋণাত্মক হবে, বিকল্প প্রভাব সবসময় সর্বদা ঋণাত্মক। তাইলে আমাদের মোটামুটি এই টপিকটা শেষ হয়ে যাবে, আমরা একটা প্রশ্ন মোটামুটি ধরে নিতে পারবো, পরীক্ষায় আনসার করতে পারবো। ঠিক আছে। জি ভাইয়া। আচ্ছা, তাইলে আমরা এটা আজকের